ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এলাম আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে। কিছু জিকে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করব, যেখানে সব ধরনের প্রশ্নের সম্বন্ধে এই জিকে প্র্যাকটিস সেট হয়েছে, যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান, ইকোনমিক্স, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান। তো আজকে আলোচনা করব 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেনের প্রথমে আমরা দেখে নেব যে 10টা কোশ্চেনের আমরা প্রথমেই দেখে নেব ফিউজ তার কি দিয়ে তৈরি হয়। তামা ও লোহা অপশন বি, বি টিন ও সীসা, সি অ্যালুমিনিয়াম, ডি নিকেল। আচ্ছা, আমাদের যে বাড়ির ফিউজ তার তাহলে কি দিয়ে তৈরি হয়? তাহলে তৈরি হয় অপশন বি টিন ও সীসা দিয়ে। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো আপনাদের প্রত্যেককেই বলছি, যারা আপনারা ক্লাস দেখছেন তাদের সবাইকে বলছি, আপনারা এই ক্লাসটা দেখার সময় প্রত্যেকে খাতা পেন নিয়ে বসুন এবং দেখুন যে 10টার মধ্যে আপনি কতগুলো ঠিক করতে পারছেন। দিয়ে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটির নাম কি? অপশন এ ব্যারোমিটার, বি হাইগ্রোমিটার, সি ক্রেস্কোগ্রাফ, অপশন ডি থার্মোমিটার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশান কিন্তু পরিচিত আছে। আমরা প্রথমে যদি অপশান এ দেখি, কি আছে? ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। আর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। এক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, হাইড্রোমিটার। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে ঘনত্ব পরিমাপ করা হয়। অপশান সি ক্রেস্কোগ্রাফ, এই সম্বন্ধে আমাদের খুব একটা পরিচিত নয়। আমরা জানি অপশান ডিতে আছে থার্মোমিটার। থার্মোমিটার সাহায্যে কি হয়? যেমন অ্যাকচুয়ালি তাপমাত্রা পরিমাপ করা হয়। থার্মোমিটারটা সচরাচর মানব শরীরে আমরা যখন বলি জ্বর হয়েছে, তখন তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেস্কোগ্রাফ হচ্ছে সঠিক উত্তর, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ বাদ দিয়েও আরেকটা আছে অক্সানোমিটার। অক্সানোমিটার যন্ত্রের সাহায্যেও কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। ক্রেস্কোগ্রাফের সাহায্যে অতি সূক্ষ্ম বৃদ্ধিও কিন্তু পরিমাপ করা হয়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এছাড়াও তাহলে আমরা যে 3টা ইনফরমেশন পেলাম, এগুলোও কিন্তু আমরা খাতায় লিখে রাখবো। ঠিক আছে, এরপরে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গলা বলা হয়? অপশন এ উত্তর চব্বিশ পরগনা, অপশন বি পূর্ব বর্ধমান, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি নদিয়া। তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর এক্ষেত্রে কি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। ঠিক আছে, এইখানে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে পারি, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে হিসেবে, যে বর্ধমান জেলা আগে ছিল, আমরা জানি বর্ধমান জেলা 2 জেলাতে বিভক্ত হয়েছিল, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। যদি তারিখ কারো জানা থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো। তারিখটা তাহলে কবে ছিল? তারিখটা ছিল 7ই এপ্রিল 2017 সালে। পশ্চিম বর্ধমান জেলা তৈরি হয়েছিল কোথা থেকে? বর্ধমান জেলা থেকে বিভাজিত হয়। ঠিক তার 3 দিন আগে, অর্থাৎ 4ই এপ্রিল 2017 সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভাজিত হয়ে ঝাড়গ্রাম জেলা হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী যখন এই জেলার বিভাজন শুরু করেছিলেন, ঝাড়গ্রাম সফর 4 তারিখ ছিল, তারপরে এখান থেকে পশ্চিম বর্ধমান এসেছিলেন। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? অপশন এ আরবিআই, অপশন বি নীতি আয়োগ, অপশন সি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ডি ফিনান্স কমিশন। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্নটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইকোনমিক্স থেকে নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ন্যাশনাল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এর সাহায্যে কিন্তু ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করা হয়। এক্ষেত্রে তাহলে অপশন বিতে কি আছে? আরবিআই। আরবিআই এর ফুল ফর্ম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের যে সম্পূর্ণ এই যে টাকা যে ছাপানো হয়, আরবিআই কর্তৃকই ছাপানো হয়। ঠিক আছে, তারপরে নীতি আয়োগ। নীতি আয়োগটা অ্যাকচুয়ালি
এসেছে কোথা থেকে? নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ স্টাবলিশড হয়েছিল। আগে যে প্ল্যানিং কমিশন ছিল বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেইখান থেকে নীতি আয়োগ এসেছে। ফিনান্স কমিশন, হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন স্ট্যাটিক জিকে হিসেবে আমরা আলোচনা করতে পারি যে ভারতের সংবিধানের কত ধারায় ফিনান্স কমিশনের কথা বলা আছে? আর্টিকেল 280 ফিনান্স কমিশনের কথা বলা আছে। তাহলে এক্ষেত্রে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এখন কে আছেন? মাননীয়া নির্মলা সীতারামন মহাশয়া। এরপরে চলে যাচ্ছি আমরা পঞ্চম প্রশ্নে। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিত প্রয়োজন? অপশান এ 25 জন, বি 50 জন, সি 100 জন, ডি 126 জন। তাহলে এক্ষেত্রে রাজ্যসভার কোরাম অনেক সময় কি হয়, আমরা রাজ্যসভায় বা লোকসভাতে পার্লামেন্টে আমাদের কি সিম্পল মেজরিটি বা স্পেশাল মেজরিটির আমরা কথা বলে থাকি। সিম্পল মেজরিটি 1/3 এবং স্পেশাল মেজরিটির জন্য 2/3, অর্থাৎ উপস্থিত সদস্যের 1/3 হলে আমরা সিম্পল মেজরিটি এবং 2/3 হলে ওটাকে আমরা বলে থাকি স্পেশাল মেজরিটি। কিন্তু এখানে কোরামও এই ধরনের একটা যে কোনো একটা শতাংশের সদস্যের সাপোর্টকে বা গঠিত এতজনের ভিত্তিতে যে এত শতাংশকে মেম্বার সংখ্যাটাকে কোরাম বলা হয়। তাহলে এক্ষেত্রে 1/10, তাহলে রাজ্যসভাতে আমরা জানি সদস্য সংখ্যা আছে কতজন? 250 জন। তাহলে 250 জনের যদি 1/10 হয়, 250 জনের যদি আমরা 1/10 বের করি, তাহলে কি হলো? 0 কেটে গেল, তার মানে আলটিমেটলি হচ্ছে 25। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভার কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিত প্রয়োজন? সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 25 জন সদস্যের প্রয়োজন। ঠিক আছে, এবারে আমরা তো জানি যে কেন্দ্রীয়, তাহলে এই যে রাজ্যসভা কি? কেন্দ্রীয় আমাদের যে আইন পরিষদ আছে, অর্থাৎ পার্লামেন্টের দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। তাহলে আমরা তো জানি যে লোকসভার প্রার্থীরা কিভাবে নির্বাচিত হয়? লোকসভা ভোটের দ্বারা। আর রাজ্যসভার প্রার্থীরা কিভাবে নির্বাচিত হয়? রাজ্যসভার প্রার্থীরা নির্বাচিত হয় সংশ্লিষ্ট রাজ্যের এমএলএর ভোটের দ্বারা। অর্থাৎ লোকসভার সদস্যদেরকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষ সরাসরি ভোট দেয়, কিন্তু লোকসভাতে কিন্তু রাজ্যসভায় নির্বাচিত প্রার্থীদের সাধারণ মানুষ সরাসরি ভোট দিতে পারে না। ঠিক আছে, আর রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, কিন্তু লোকসভা স্থায়ী কক্ষ নয়। রাজ্যসভায় কেন স্থায়ী কক্ষ বলা হয় আর লোকসভাকে বলা হয় না? কারণ রাজ্যসভা কখনোই ফাঁকা হয় না। প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার পরিবর্তিত হয়। কিন্তু লোকসভা কি হয়? যখন লোকসভা ভোট হয় তখন প্রায় 543 জন সদস্যই নির্বাচিত হয়ে আসে। এই জন্য রাজ্যসভাকে স্থায়ী এবং লোকসভাকে অস্থায়ী বলা হয়। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি চমনলাল, অপশন সি রাজা গোপালাচারী। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবথেকে উচ্চতম স্ট্যাচু, ওটা তৈরি করা হয়েছে গুজরাটে, তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাটে অবস্থিত। এবং রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় 31শে অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। ওই অক্টোবর মাসে 2 তারিখে গান্ধীজির জন্মদিন, গান্ধী জয়ন্তী বলা হয় বা অহিংসা দিবস বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে 7 নম্বর প্রশ্ন। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? অর্থাৎ ভারত সরকার, তার যে সরকারি তহবিল থাকে, এটার দেখভাল কে করে? ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ যাকে আমরা ক্যাগ বলে থাকি। অর্থাৎ অনেক সময় তাহলে আমাদেরকে সংক্ষিপ্ত নামের সঙ্গে সঙ্গে আমাদের ফুল নামটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, ক্যাগের যেমন এখানে ফুল নাম হচ্ছে যে দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। ঠিক আছে, আর এক্ষেত্রে
আর তিনটা অপশন রয়েছে ভারতের রাষ্ট্রপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতি বর্তমান কি আছে? মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া। অর্থমন্ত্রী আমরা কয়েকটা প্রশ্ন আগে আলোচনা করলাম, আমাদের দেখলাম যে নির্মলা সীতারামন মহাশয়া। ঠিক আছে। ক্যাগের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। ক্যাগের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এরপরে আমরা চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত? অপশান এ কেরালা, বি কর্ণাটক, সি উড়িষ্যা, ডি তামিলনাড়ু। এক্ষেত্রে হচ্ছে কর্ণাটকের ভরাই নদীর ওপর কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি যে কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। ঠিক আছে। আর কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, উড়িষ্যার ভুবনেশ্বর, তামিলনাড়ুর চেন্নাই। ঠিক আছে। আর আরেকটা জিনিস আমরা এক্ষেত্রে স্ট্র্যাটেজিক হিসেবে আলোচনা করতে পারি যে হুডরু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুডরু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে। এরপরে 9 নম্বর প্রশ্ন। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়েছিল? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অন্ধ্রপ্রদেশে, অপশান সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। এক্ষেত্রে সঠিক হচ্ছে রাজস্থানের নাঙ্গুর জেলাতে প্রথম কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল। এক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক হিসেবে রাজ্যগুলোর রাজধানী আমরা জেনে নিতে পারি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, রাজস্থানের রাজধানী জয়পুর, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে, আর রাজস্থানে আছেন ভজনলাল শর্মা। এরপরে আমরা চলে যাব শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। নিচের কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত? অপশন এ গঙ্গা, বি সিন্ধু, সি ব্রহ্মপুত্র, ডি তিস্তা। এখানে সঠিক উত্তর হচ্ছে সি ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত। এইখানে আরেকটা জিনিস আছে যে গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। আমরা যে আলোচনা করার সময় যে সমস্ত স্ট্যাটিক্স জিকেগুলো খাতায় লিখছি বা যেগুলো আমরা আলোচনা করছি, ওগুলা প্রত্যেকে আপনারা লিখে রাখবেন। ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটা পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে রেগুলার বেসিস ফ্রি অফ কস্ট ক্লাস হয়ে থাকে, যদি আপনারা ক্লাস করতে চান, তাহলে আমাদের যে নাম্বার আছে, যোগাযোগ নাম্বার ইউটিউবের লিঙ্কে দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন যে ফ্রি অফ কস্ট এখানে ক্লাস করারও সুযোগ আছে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনটেন করে। ধন্যবাদ।